বিপিএল এর জামানত জমা দেওয়া 5টি প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত করলেন কমিটির চেয়ারম্যান। নভেম্বরে দুবাইতে টাইগারদের সিরিজ খেলার আমন্ত্রণ পিসিবির, জানালেন দুর্জয়। অজি ব্যাটসম্যানদের ঘায়েল করতে বিশেষ পরিকল্পনা করছেন পেসার রুবেল হোসেন। মিরপুরের টাইগারদের বৃষ্টি বিলাস, মাশরাফিরা মেতেছিলেন শৈশবের আনন্দে। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে পার্থে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ ফুটবল দল। প্রথম দক্ষিণ এশিয়ান কোচ হিসেবে উয়েফা এ লাইসেন্স পাবার শেষ ধাপে বাংলাদেশের মারুফুল। কলম্বো টেস্টে ভালো অবস্থানে ভারত। 22 বছর পর লঙ্কান মাটিতে সিরিজ জিততে দরকার 7 উইকেট। টানটান উত্তেজনার একমাত্র টি-20তে অস্ট্রেলিয়াকে 5 রানে হারালো ইংল্যান্ড। এবং এশিয়া গেমসের জন্য প্রস্তুত হচ্ছে তায়কোয়ান্দো। নারী ইভেন্ট না থাকলেও পুরুষদের ইভেন্টে পদক জেতাই টার্গেট খেলোয়াড়দের। দেখছিলেন খেলার সময় শিরোনাম। আর খেলাকে যারা ভালোবাসেন, খেলার খবর যারা ভালোবাসেন, তাদের জন্য মাঠ ও মাঠের বাইরে খেলাধুলার নানা উত্তাপ ছড়ানো খবর জানাতেই আমাদের নিয়মিত আয়োজন এই খেলার সময়। আর সময়ের এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্ত বিশ্বাস। এছাড়া দর্শক, আজ বাংলাদেশের ক্রীড়াঙ্গনের নানা দিক নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দৈনিক কালের কণ্ঠের উপসম্পাদক মোস্তফা মামুন। মামুন ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। মামুন ভাই, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ক্রিকেট, ফুটবল, বিপিএল সবকিছু মিলে অনেকগুলো খবর আছে, আমরা আলোচনা করবো। তার আগে একটু আমরা আজকে বিপিএল নিয়ে বিপিএল কমিটির চেয়ারম্যান কথা বলেছেন, রিপোর্টটি দেখে আসি। বিপিএল এ অংশ নিতে বিসিবিতে জামানত জমা দেওয়া 5টি প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত বলে জানিয়েছেন বিপিএল গভর্নিং কমিটির চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা। এছাড়া জামানত জমা দেওয়ার সময় শেষ হলেও দেশের সবচেয়ে বড় এই টি-20 ঘরোয়া আসরে অংশ নিতে নতুন করে আরো 2টি প্রতিষ্ঠান যোগাযোগ করেছে বলেও জানিয়েছেন তিনি। তবে নতুন করে সময় বাড়ানো হবে কিনা সেই ব্যাপারে নিশ্চিত করে কিছু বলেননি বিপিএল গভর্নিং কমিটির চেয়ারম্যান। 2-3 জন যোগাযোগ করেছে, তারা 2-1 বোধহয় কিছু টাইমও চেয়েছে। হ্যাঁ, তো আমরা এখনও আশাবাদী আরও 1-2 জন আসবে, আমরা এখনও আশাবাদী। এখন আপনি যেটা বললেন যে সময়ের কথা, যে আমরা তো লিমিট করে দিতাম, লিমিট করে দেওয়ার পরেও কিন্তু কিছু থাকে যে যদি ধরেন কেউ রিকোয়েস্ট করে প্রায়ার টু দ্য ক্লোজিং, তারা দিতে পারে নাই, তখন তারাও 2-1 জন আগ্রহ প্রকাশ করে। এখন সবই তো আমরা আগেও দেখেছি, আমরা 11 জন দিল, ফাইনালি চলে আসলো কম। ফাইনালি কি হয় এটা শেষ পর্যন্ত না দেখে বলা যাবে না, তবে এটা খুব শীঘ্রই আপনারা জানবেন। এদিকে নভেম্বরে দুবাইয়ে দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে সেই সময় বাংলাদেশ ঘরোয়া ক্রিকেটের খেলা থাকা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিসিবি। পাশাপাশি আগামী বছরের শুরুতে এশিয়া কাপের সম্ভাব্য আয়োজকের তালিকায় বাংলাদেশের নাম আছে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস প্রধান নাইমুর রহমান দুর্জয়। পাকিস্তান খেলতে চায়, কিন্তু আসলে আমাদের জন্য এখন আমাদের ডোমেস্টিক ক্রিকেটটাও আছে। যেই সময়ে ওই ভেন্যুগুলি ফ্রি, ওই সময় আবার আমাদের বিপিএল বা জিম্বাবুয়ে ট্যুর চলে আসবে, আমাদের আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ আছে, আমরা হোস্ট করছি। সো ওই সময়টা টাফ। এশিয়া কাপের ব্যাপারটা হচ্ছে এখনো ফাইনাল হয়নি, হয়তো অল্প কিছুদিনের মধ্যে হবে। তো অফার আমাদের কাছেও আসতে পারে হোস্ট করার জন্য। মামুন ভাই, যেমনটি দেখলেন বিপিএল গভর্নিং কমিটির চেয়ারম্যান বলেছেন 5টি দল নিশ্চিত, আরো বাড়তে পারে। আবার দুর্জয় ভাই একটা নতুন খবর দিচ্ছেন নভেম্বরের সিরিজ। তো তার আগে একটু প্রথমে যদি বিপিএল এ আসি, আসলে বিপিএল এর অবস্থাটা কি, মানে বিসিবি কোন পথে যাচ্ছে? বিসিবি তো বোঝা যাচ্ছে যে পুরনো পথে ফিরে যাচ্ছে, অনেক পুরনো পথে। বিপিএল এর জন্য যে পথটা আসলে আমাদের অত্যন্ত পরিচিত পথ, যেখানে নানা কিছু হয়, যেরকম কথা হয় সেরকম কাজ কখনো হয় না, সেই যে পুরনো পিচ্ছিল কর্দমাক্ত এবং কি বলা যায় প্রশ্নবিদ্ধ পথ, মনে হচ্ছে সেই পথেই যাবে। কারণ মাঝখানে 1 বছর বন্ধ থাকা, বিপিএল এর গায়ে কালিমা লেগে যাওয়া, তারপর বিসিবির যে শুদ্ধিকরণ প্রক্রিয়া, তাতে আসলে আমরা আশাবাদী হয়েছিলাম যে এবার পুরো জিনিসটা একটা নিয়মের একটা প্রক্রিয়ার মধ্যে আসবে, শৃঙ্খলা আসবে, স্বচ্ছতা আসবে একটা ব্যাপার। সেই জায়গাটুকুতে বিসিবির যে উদ্যোগ নেওয়া হয়েছিল শুরুতে,
টাকা পুরনোদের মানে একরকম কি বলা যায় তাদেরকে একদম বাতিল করে তাদেরকে নতুনদের করা, তারপর ব্যাংক গ্যারান্টি চাওয়া। আমার কাছে মনে হচ্ছিল যে বিসিবি, আমি আসলে খুব কিউরিয়াসলি দেখছিলাম যে বিসিবি কতক্ষণ পর্যন্ত এই জায়গায় থাকতে পারে, নিজেদের এবং অবস্থানে আমি অনড় মোটামুটি থাকতে পারে। নিশ্চিত ছিলাম আমরা যে খুব বেশিক্ষণ থাকতে পারবে না, তবে আমার ধারণা ছিল আরো 15-20 দিন বেশি থাকতে পারবে, কিন্তু এত তাড়াতাড়ি যে ব্রেকফুটে চলে যাবে। এখানে দেখেন বিষয়টা খুব ইন্টারেস্টিং একটা জায়গায় দাঁড়ালো যে 5টা দল কনফার্ম, তার মানে তারা জামানত জমা আচ্ছা, দিয়েছে, তার মানে সবকিছু এখন হচ্ছে আপনি করতে পারেন কি স্ট্রেট এন্ড সিম্পল আপনার এই 5টা দলটা নিয়ে আয়োজন করা উচিত। কোনো দেয়ার ইজ নো হার্ড এন্ড ফাস্ট রুল যে 20টা দল থাকতে হবে এমন কোনো কথা নেই, আপনি পারেন। কিন্তু যেহেতু আপনি আগে 7টা দল নিয়ে করেছেন বা যেহেতু এটা বিভাগীয় ফরম্যাট, কাজে সব বিভাগে হয়তো নিতে চান দল। এখন দল আপনি কিভাবে বাড়াবেন? যদি আপনি নতুন 3টা দলকে বাড়ান, মনে করেন যারা পরে আসবে বা যারা ব্যাংক গ্যারান্টি দেবে না, তাহলে এইবার যে 5টা দল দিল ভবিষ্যতে কিন্তু এই 5টা দলও দেবে না, কারণ তারা জানবে যে তাহলে টাকা পয়সা গ্যারান্টি ছাড়াও তো পরে সুযোগ পাওয়া যায়। ফলে এখান থেকে বিসিবির যাওয়ার সুযোগ খুব একটা নাই। এবং আমার খুব অবাক লাগছে, আমি এই যে সিনেমার এই বক্তব্য শুনে আমি বেশ অবাক হলাম, মানে যে বলার ভঙ্গি যে আচ্ছা ঠিক আছে এটা কি হয়েছে, দিবে না মানে দিস ইজ নট, মানে এটা এখন মৌসুমী যুবর সঙ্গে খেলা না। আমার মনে হয় যে বাংলাদেশ যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে গেছে এবং তার যে ভেলোসিটি, তার যে কি বলা যায়, তার যে উত্তাপ, তার যে স্ট্যান্ডার্ড, সেটা আসলে আমরা অনেকেই হয়তো বুঝতে পারি না, এবং বুঝতে পারি না বলে এই ধরনের দুলকি চাল থাকে। এবং তার ফলে কিন্তু এই ফ্র্যাঞ্চাইজি বা যারা আসে তারা কিন্তু জানে যে ক্রিকেট বোর্ডে এই ডানবাম করে শেষ পর্যন্ত বেরো যাবে। আর না, আপনি চিন্তা করেন যে দলগুলোকে এত ওয়ার্নিং দেওয়া হলো, তারা কিন্তু 2 বছর 3 বছর ভ্রুক্ষেপ করেনি, তারা টাকা দেয়নি। তারা কখন আবার টাকা দিল 2টা দল, দেখেন আমি তো মনে করি এই 2টা দলকে অ্যালাউ করা উচিত না, কোনো অর্থে উচিত না। যে তারা টাকা দিচ্ছে কখন, যখন আবার বিজনেস করার সুযোগ আসছে, এটা না হলে তো তারা টাকা দিত না। তো এই ধরনের টিমগুলোকে আমি অ্যালাউ করবো কেন? এদের বিষয়ে আগে আরেকটা জিনিস হচ্ছে মামুন ভাই, এর আগে যেমনটা বলেছিলেন যে টাকা জমা দিলেই নিশ্চিত তা না, কিন্তু এখন বলছেন টাকা জামানত জমা দেওয়া মানে নিশ্চিত। এর আগে বলেছিল যে ক্রিকেটীয় আগ্রহ দেখেই দল নেওয়া হবে। তাহলে আসলে কথাটা যদি আমি না পুরো জিনিসটা বিবেচনা না করে যদি আমি কথা বলি, সেই কথা আমি ঠিক থাকতে পারবো না। আমি যদি আজকে বলি যে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হবে, তো এই কথা তো কালকে বিকেলে হাস্যকর প্রমাণিত হবে। বিষয়টা এই মাপের না হলেও কাছাকাছি মাপের। যেমন দেখেন তারা ভেবেছিলেন যে সবাই ঝাঁপিয়ে পড়বে, এবং যেহেতু বাংলাদেশ কয়েকটা সিরিজ জিতেছে, কাজেই বিশাল বিজনেস সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা তো দেখেছি বিপিএল এর যে বাণিজ্যটা, যে কারণে বিপিএলটা ফেল করলো, সেটা হচ্ছে যে বাজারের তুলনায় অনেক বেশি বিনিয়োগ। এবং যখন কোনো একটা জায়গায় যে তার বাস্তবতার তুলনায় বেশি বিনিয়োগ হবে, তখন কিন্তু প্রশ্নটা কে তুলবে? যার প্রোডাক্টের উপর বিনিয়োগ করা হচ্ছে তার বুঝতে হবে যে এটা তো একটা ফেক দাম তৈরি হচ্ছে, ফলে এই মার্কেটটা কখনো না কোনো ফেল করবে। এটা একদম শেয়ার বাজারের মতো হয়ে গেছিল। এখন এইবার তো তাহলে বোঝা উচিত ছিল যে আসলে আমাদের এই দামটা নিয়ে এত লোক আসবে না। ওনাদের ধারণা ছিল যে ব্যাপক লোকজন আসবে। এখন যারা বিসি মনে করেছিল অনেক বেশি আগ্রহ, প্রতিষ্ঠান আগ্রহী হবে এবং তার মধ্যে থেকে ওনারা বাছাই করবে যাদের প্রতি ভালোবাসা আছে। এখন দেখা যাচ্ছে যে টাকাওয়ালা মানে ভালোবাসা পড়ে, টাকা দেওয়ার লোকে পাওয়া উল্টো হয়ে গেছে। মামুন ভাই, আমরা কথা বলবো, আমাদের কাছে আরো কিছু প্রতিবেদন রয়েছে, আমরা দেখে এসে আলোচনা করব। খেলার সময় আরো যা দেখবেন। শুরু হলো বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেন টেনিস। শেষ মুহূর্তে ইনজুরির কারণে শারাপোভার নাম প্রত্যাহার। এবং অনূর্ধ্ব 15 জাতীয় ফুটবল টুর্নামেন্টে ঢাকাকে হারিয়ে ফাইনালে ফেনী। বুধবার শিরোপার লড়াইয়ে প্রতিপক্ষ নারায়ণগঞ্জ। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের ঘায়েল করতে বিশেষ পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন। ঘরের মাঠে খেলা হয় বাংলাদেশ সুবিধা পাবে বলেও মনে করেন তিনি। মিরপুর স্টেডিয়ামে এলিট ক্যাম্পের অনুশীলন শেষে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ এখন অনেক উজ্জীবিত একটি দল বলেও জানান ডানহাতি এই পেসার। দিন যতই ঘনিয়ে আসছে ততই নিজেদের তৈরি করতে অনুশীলনে মনোযোগী হচ্ছেন মুশফিক রিয়াদরা। সবটুকু শক্তি সামর্থ্য উজাড় করে দিয়ে শতভাগ ফিট হতে চান অস্ট্রেলিয়া সিরিজের আগেই। তাই ব্যাট বল হাতে মাঠের অনুশীলনের পাশাপাশি টাইগাররা মনোযোগী ইনডোর নেটের অনুশীলনেও। অজি বোলারদের গতি ও বাউন্স মোকাবেলা করতে টাইগার ব্যাটসম্যানদের পাশাপাশি তৈরি হচ্ছেন রুবেল মুস্তাফিজরাও। তাই তাদের নিয়েও হয়েছে বিসিবির আলাদা ব্যাটিং অনুশীলন। তবে অস্ট্রেলিয়াকে ধরাশায়ী করতে হলে সবার আগে তাদের টপ অর্ডারে ভাঙন ধরাতে হবে। তাই প্রতিপক্ষ ব্যাটসম্যানদের নিয়ে আলাদা পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন টাইগার পেসার রুবেল হোসেন। প্ল্যান তো অবশ্যই ডেফিনেটলি আছে, কারণ ওদের অনেক ভালো ভালো ব্যাটসম্যান আছে, আর ওরা টেস্টে ওরা অনেক অভিজ্ঞ ব্যাটসম্যান আছে। সো ডেফিনেটলি আমাদের ওইভাবে ওদেরকে নিয়ে প্ল্যান করব, আর কীভাবে ওদেরকে আর্লি আউট করা যায়, কীভাবে ওদের সাথে ভালো বোলিং করা যায়, এটা তো ডেফিনেটলি আমাদের মাথায় আছে। সামনে একটা বিসিএল একটা ম্যাচ আছে, ওই ম্যাচটা আমাদের প্রিপারেশনের জন্য অনেক কাজে দিবে। সো আমরা ওইভাবেই প্রিপারেশন নিচ্ছি অস্ট্রেলিয়ার সাথে খুব ভালো কিছু উপহার দেওয়ার জন্য বাংলাদেশকে। এদিকে অস্ট্রেলিয়ানরা সবসময়ই বাউন্স ও গতির উইকেটে খেলে অভ্যস্ত। সেখানে বাংলাদেশি পেসাররা কতটুকু রুখে দিতে পারবে অজি ব্যাটসম্যানদের, তা নিয়ে সংশয় থাকলেও আত্মবিশ্বাসের কোনো ঘাটতি খুঁজে পাওয়া যায়নি টাইগার অভিজ্ঞ পেসার রুবেলের কণ্ঠে। বিগত খেলাগুলো দেখবেন,
তা আমাদের টিম ইনশাল্লাহ অনেক অনেক ইমপ্রুভ করছে, ইনশাল্লাহ আরও করবে। বাংলাদেশে এখন আপনি মানে খেয়াল করে দেখবেন আমাদের টিমে অনেক জোরে জোরে বলার আছে। অস্ট্রেলিয়া তো ডেফিনেটলি ওরা টেস্টে অনেক বড় টিম, ওডিআই তো ওরা অনেক বড় টিম, আর ওরা ওরা অনেক টেস্ট খেলে সবসময়, ওরা অনেক টেস্ট, অনেক এক্সপিরিয়েন্স একটা টিম। তো ওদের সাথে আসলে আমাদের কন্ডিশনে খেলা আমাদের একটা প্লাস পয়েন্ট। তো আমরা আশাবাদী আমরা অনেক ভালো করবো ইনশাল্লাহ ওদের সাথে। খেলায় জয় পরাজয় যাই হোক না কেন বৃষ্টির কারণে যাতে টেস্ট পণ্ড হয়ে না যায় সে প্রত্যাশা করেন বিশ্বকাপে দারুণ পারফর্ম করা রুবেল হোসেন। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। মামুন ভাই, যেমন আপনি আগেই বলছিলেন বিপিএল এর বাণিজ্যের কথা, আগ্রহ কম বা সবকিছু মিলিয়ে আসলে ঘোলাটে একটা পরিস্থিতি কি হয় সামনে অপেক্ষা করছে। তার আগে আমরা যদি একটু মাঠের ক্রিকেটে আসি, আমাদের টাইগারদের খেলা রয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। অস্ট্রেলিয়ার দলটা সম্পর্কে, বর্তমান অস্ট্রেলিয়া দল সম্পর্কে আপনি কি বলবেন, এবং বাংলাদেশের প্রস্তুতিটা আসলে যে পদ্ধতিতে হচ্ছে আপনি কতটা সন্তুষ্ট? মোটা হচ্ছে অস্ট্রেলিয়া দল তো আপনার এক ধরনের একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে আসলে। তারা যেহেতু ক্লার্ক চলে গেলেন, স্মিথের দল এবং আরো বেশ কয়েকজন খেলোয়াড় যাদের আসলে ক্যারিয়ার শেষ হলো, যারা অপশন এই অ্যাশেজ সিরিজের পর হেডিং চলে গেছেন, রজার্স চলে যাচ্ছেন, মানে এরকম অনেকগুলো চেঞ্জ হচ্ছে। ফলে এটা তো ডেফিনেটলি যখন কোনো একটা দল, বড় দল যখন একটা ট্রানজিশনের মধ্য দিয়ে যায় তখন তো একটা ভালনারেবল সিচুয়েশন থাকে। কারণ তাদের নিজেদের মধ্যে তাদের নতুন যে সমস্ত প্লেয়ার আসবে তারা কিন্তু দলে জায়গা করে একটা বিষয় থাকবে। ফলে দলে যখন জায়গা করার বিষয় থাকবে সেই প্লেয়ার দে ডোন্ট হ্যাভ দ্যাট এক্সপিরিয়েন্স, তাদের সেই এক্সপিরিয়েন্স নাই। তারপর তারা এসে খেলবে বাংলাদেশের মতো জায়গায় যেটা আসলে ওদের যারা অভিজ্ঞ তাদের জন্য এটা অনভিজ্ঞ জায়গা, আর তাদের যারা একদম নতুন তাদের জন্য কিন্তু এই জায়গাটা অনেক কঠিন। তারপরে দলের কিছু ইনফাইটও আছে, কিন্তু আমরা এশিয়াদের মধ্যে যেটা লক্ষ্য করেছি দলের মধ্যে কিছু কিন্তু দলীয় কোন্দল, এগুলো খুবই স্বাভাবিক। যখন দল হারে তখন না এরকম ঘটনা ঘটে। ইংল্যান্ড এশিয়া হেরে আসে কিন্তু অস্ট্রেলিয়া ক্রিকেটের আভিজাত্যের জন্য সবচেয়ে বড় আঘাত। তো তারপরে ফলে কিন্তু আমরা সবকিছু মিলিয়ে অস্ট্রেলিয়ান দল কিন্তু তারপর আমাদের যে শক্তিশালী, কোনো সন্দেহ নেই, কিন্তু তাদের শক্তিকে খর্ব করার মতো বেশ কিছু ঘটনা কিন্তু আমাদের পক্ষে ঘটছে। এবং দেন এগেইন আমাদের সুবিধা হচ্ছে যেহেতু আমরা খুব ভালো একটা সময়ের মধ্যে আছি, আমরা আমাদের হোম কন্ডিশনে একটানা খেলছি, ওয়ার্ল্ড কাপের পর খুব ভালো টাইমের মধ্যে আছি। ফলে আমি মনে করি যে বাংলাদেশের যথেষ্ট ভালো করার সুযোগ এবং সম্ভাবনা আছে। শুধু একটা জায়গা, সেটা হচ্ছে অন্যান্য 3টা সিরিজ যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো আমরা কিন্তু এই লিমিটেড ওভার ম্যাচগুলো খেলেছি, T20 ওয়ানডে, যেগুলোতে স্পেশালি ওয়ানডেতে আমরা ভালো। ফলে কিন্তু আমরা ওয়ানডেতে একটা মোমেন্টাম পেয়েছি, যেটা মোরলেস আমরা যদি বলি সাউথ আফ্রিকা বা ইয়ের সঙ্গে পাকিস্তানের সঙ্গে ছিল, সেই মোমেন্টামটুকু এইবার আমরা পাবো না, সরাসরি টেস্ট খেলবো। সো আমার আসলে এই একটা জায়গা আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের লঙ্গার ভার্সনে একটা মোমেন্টাম পেলে বাংলাদেশের লিমিটেড ওভারের মোমেন্টামটা লঙ্গার ভার্সনে কাজে লাগে, সেটা আমরা মিস করবো। এনিওয়ে এই মাঝখানে যে বিসিএল যে ম্যাচটা আছে এবং সেভাবে কাজে লাগাবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে পার্থে প্রথম দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সোমবার পার্থ সকার ক্লাবের ডরিয়ান গার্ডেনে 2 ঘন্টা অনুশীলন করে মামুনুল এমিনিরা। মালয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের পর অস্ট্রেলিয়া পৌঁছে প্রথম দিন কোনো অনুশীলন করেনি বাংলাদেশ, তবে পার্থের কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে ডরিয়ান গার্ডেনে 2 ঘন্টা অনুশীলন করে দ্বিতীয় দিন। মালয়েশিয়ার বিপক্ষে ড্র করায় দলের সব ফুটবলার আছেন বেশ ফুরফুরে মেজাজে, তবে পার্থের তাপমাত্রা তারতম্যের কারণে কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে বাংলাদেশ দলকে। সকালে তাপমাত্রা স্বাভাবিক থাকলেও রাতে পার্থের তাপমাত্রা কিছুটা কমে যায়। আগামী 3 সেপ্টেম্বর পার্থের ওভাল স্টেডিয়ামে সকারুজদের মুখোমুখি হবে বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিংয়ে 61তম স্থানে আছে অস্ট্রেলিয়া, আর বাংলাদেশ রয়েছে 170তম স্থানে। বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচের আগে আবারও ধাক্কা খেল অস্ট্রেলিয়া ফুটবল দল। ইনজুরির কারণে চতুর্থ খেলোয়াড় হিসেবে দলটির স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার হয়ে খেলা গোলরক্ষক ম্যাট রায়ান এবার দল থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন ইউজিন গ্যালাকোভিচ। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের জন্য দল ঘোষণার পর থেকে অস্ট্রেলিয়া একের পর এক ফুটবলার ইনজুরিতে পড়ছেন। এর আগে ইনজুরির কারণে দলটির অধিনায়ক মাইল জেডিনাক ও 2 স্ট্রাইকার রবি ক্রুজ ও টমি জুরিচ দল থেকে ছিটকে পড়েন। তাদের পরিবর্তে ডাক পেয়েছেন লুক ব্র্যাটন ও ক্রিস ইকানোমেডিস ও ভেন হ্যালোরান। 6টি ও ইকানোমেডিস সকারুজদের হয়ে একটি ম্যাচ খেললেও ব্র্যাটন জাতীয় দলের জার্সি গায়ে অভিষেকের অপেক্ষায় আছেন, যদিও অনূর্ধ্ব 20 জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। দলের নিয়মিত ফুটবলাররা ছিটকে গেলেও তাতে খুব একটা শঙ্কিত নন সকারুজদের সহকারী কোচ এনোতি মিলিচি, বরং নতুনদের জন্য এটাকে নিজেদের প্রমাণের সুযোগ হিসেবে দেখছেন তিনি। মামুন ভাই, ক্রিকেটের আলোচনা ছিলাম, ফুটবলের কিছু বড় ইভেন্ট আমরা দেখলাম, মালয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ, আন্ডার-16 সাফল্য, 19 সেমিফাইনাল খেলা। এখন সবচেয়ে বড় যে ম্যাচ বলা হচ্ছে বাংলাদেশের জন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা। এশিয়া কাপ চ্যাম্পিয়ন, তার উপরে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে দলটির, আবার তাদের মাটিতে খেলা। সব মিলিয়ে বাংলাদেশের ফুটবলের জন্য কত বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে? ডেফিনেটলি এটা বিরাট চ্যালেঞ্জ হচ্ছে অস্ট্রেলিয়া, যেটা বললেন আপনি যে এশিয়া কাপের চ্যাম্পিয়ন, তাদের দেশে খেলা,
এবং প্রথম হচ্ছে মানে এই ফুটবল মানে আমাদের কাছে কিন্তু ক্রিকেট, অস্ট্রেলিয়া মানে হচ্ছে ক্রিকেটের দেশ, ক্রিকেট এরিয়া, কিন্তু এখন হচ্ছে অস্ট্রেলিয়া কিন্তু ফুটবল ইজ গ্রোয়িং। সেটা হচ্ছে তারা যেটা ধারণা করছে যে তাদের ফুটবল এখন পপুলারিটিতে, তাদের তো সবচেয়ে পপুলার খেলা হচ্ছে অস্ট্রেলিয়ান ফুটবল, রাগবি বা ফুটি, যেটা অস্ট্রেলিয়ান রুলস ফুটবল, তারপরে রাগবি ইত্যাদি ইত্যাদি, ক্রিকেট এবং ফুটবলটা কিন্তু খুবই ফাস্ট গ্রোয়িং। তো সেই কারণে অস্ট্রেলিয়া কিন্তু ফুটবলের পিছনে তারা অনেক সিরিয়াসলি ইনভেস্ট করছে, বিনিয়োগ করছে, তারা অনেক প্রপার মানে ট্রেনিং ফ্যাসিলিটি মানে সবকিছু মিলে তারা এদিকে কনসেন্ট্রেট করছে। সো সেই কনসেন্ট্রেশনের জায়গা থেকে অস্ট্রেলিয়া যে কোনো ম্যাচই তারা সিরিয়াসলি নিবে এবং নিচ্ছে, যেটা এশিয়া কাপও তারা তাদের দেশে হয়েছিল এবং তাদের দেশে যে তারা অনেক শক্তিশালী দল সেটা তারা এশিয়া কাপে দেখিয়েছে। তো সেই হিসেবে বাংলাদেশের জন্য অবশ্যই অনেক বড় চ্যালেঞ্জ। বাট আমি জিনিসটাকে দেখি এভাবে, ধরেন যে অস্ট্রেলিয়ায় গিয়ে বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার সঙ্গে যে খেলার সুযোগ পেয়েছে, এটা কিন্তু বাংলাদেশ ফুটবল দলের জন্য একটা বড় পাওয়া। কারণ হচ্ছে সাধারণত কিন্তু আমরা মানে এইবার ফিফা নিয়ম অনুযায়ী কারণে এই সুযোগটা পেয়েছে, তো সেই সুযোগটা পেয়েছে এবং আমাদের জন্য একটা বড় এক্সপোজার হবে। এখন আমাদের হচ্ছে কি, আমাদের ফুটবলের যে অবস্থা, তাতে সাফ অঞ্চলে চ্যাম্পিয়ন হয়ে আমাদের এখন সবচেয়ে বড় অর্জন বলে ধরা হয়, যেটা আমরা চ্যাম্পিয়ন সবসময় হতে আমাদের সর্বোচ্চ চাওয়া থাকে। তো ফলে এখন যে কাজটা করতে হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা আমাদের যে হিসেবে দেখতে হবে, প্রথম হচ্ছে আমাদের এই যে ডোমেস্টিক এই জায়গায় ডমিনেন্স সৃষ্টির জন্য যে আমরা বিশ্বাসটুকু চাই, সেই বিশ্বাসটুকু অর্জনের জায়গা হিসেবে দেখতে হবে। আমরা যদি মনে করেন যে অস্ট্রেলিয়া সেটা ভালো ম্যাচ খেলি, তাহলে আমরা অস্ট্রেলিয়ান মিডিয়া আমরা আমাদের ফুটবলের যে এক্সপোজারটা হবে, আমাদের খেলোয়াড়রা যে বিশ্বাসটুকু পাবে, সেটা এসে আমরা আমাদের ন্যাশনাল টিমের অন্যান্য জায়গায় কাজে লাগবে। কারণ আমি মনে করি যে রিয়েলিস্টিকলি আমরা এই আশা আমাদের করা উচিত হবে না যে আমরা আমাদের ন্যাশনাল টিম খুব ভালো কিছু করবে বা যেরকম দেখছি। তবে একটা জিনিস হচ্ছে যে মালয়েশিয়ার সঙ্গে যে ড্রটা করেছে, আমি কিন্তু মনে করি যে লেভেলই হোক এইটা অনেক পজিটিভ। তবে একটা প্রবলেমের জায়গা কি, আমাদের যে অতিরিক্ত যে কোচ যেভাবে করছেন যে সবাইকে ডিফেন্স করতে হবে, এরকম একটা চিন্তা যে প্রচার হচ্ছে, আমরা ডিফেন্সিভ খেলবো, কিন্তু ডিফেন্সিভ খেলা মানেই কিন্তু এই না যে সবাই মিলে ডিফেন্স করতে হবে। এবং আমার কাছে মনে হয় এটা আমাদের কোচ এবং প্লেয়ারদের কখনো কোনো কমিউনিকেশন ঠিক মতো হয় না। হয় কি শান্ত, যখন এবং সবচেয়ে যে বড় যে ব্যাপারটি হচ্ছে যে ম্যাচে নামার আগে হেরে যাওয়া, এই মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। মামুন ভাই, আমরা আরো আলোচনা করবো, আমাদের হাতে আরো কিছু প্রতিবেদন রয়েছে, আমরা এসে কথা বলছি। আর মাত্র একটি ধাপ, এরপরেই মারুফুল হক পেয়ে যাবেন প্রথম দক্ষিণ এশিয়ান কোচ হিসেবে উয়েফা এ লাইসেন্স। চূড়ান্ত পরীক্ষার আগে নিজের ভুল ত্রুটিগুলো শুধরে লাইসেন্স পেতে কোনো সমস্যা হবে না বলে মন্তব্য করেছেন তিনি। উয়েফা এই লাইসেন্সের তৃতীয় ধাপের পরীক্ষা শেষে দেশে ফিরে এমন কথা জানান মারুফুল। এদিকে এই লাইসেন্স পেতে হাতে পেলেই মারুফুলের দুয়ার খুলবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি একাডেমি কোচ হওয়ার। তবে ভালো প্রস্তাব পেলে বিদেশে নয়, বরং দেশের হয়ে কাজ করতে বেশি চান এই বিচক্ষণ এই কোচ। উয়েফা এ লাইসেন্স কোর্সের চূড়ান্ত পর্বে অংশ নিতে আগস্টের দ্বিতীয় সপ্তাহে ইংল্যান্ড পাড়ি জমিয়েছিলেন মারুফুল। প্রায় 2 সপ্তাহের এই প্রশিক্ষণ কোর্সে ইংল্যান্ডের সেন্ট জর্জেস পার্ক ইন্টারন্যাশনাল ফুটবল সেন্টারে ব্রিটিশ ইনস্ট্রাক্টর স্টুয়ার্ট হলের অধীনে প্রশিক্ষণ নেন তিনি, যেখানে সঙ্গী হিসেবে মারুফুল পেয়েছিলেন 34 ব্রিটিশ আর একজন মার্কিন প্রশিক্ষককে। উয়েফা এ লাইসেন্সধারী কোচ হবার স্বপ্নে মারুফুল প্রথম প্রিপারেটরি কোর্স করেছিলেন 2013 সালে। 5 দিনের সেই প্রশিক্ষণের পর মারুফুল হক প্রশিক্ষণের দ্বিতীয় ধাপে অংশ নিয়েছিলেন গেল বছর। আর এবার তৃতীয় ও শেষ ধাপের প্রশিক্ষণ শেষে চূড়ান্ত পরীক্ষায় অবতীর্ণ হওয়ার আগে বেশ আত্মবিশ্বাসী দেশের অন্যতম বিচক্ষণ এই কোচ। 3 মাসের ভিতরে আমাকে একটা মানে টোটাল একটা অ্যাসেসমেন্ট লগবুক দিয়েছে, সেটা কমপ্লিট করার পর আমাকে ফাইনাল অ্যাসেসমেন্টের জন্য ডাকবে। কিছু কিছু জায়গায় আমার ঘাটতি রয়েছে, আমি আশা করি যে ফাইনাল অ্যাসেসমেন্টের আগে এটা আমার আমি মানে কাটিয়ে উঠতে পারবো। এদিকে পরীক্ষায় উত্তীর্ণ হলে শুধু বাংলাদেশই নয়, বরং দক্ষিণ এশিয়ার প্রথম উয়েফা এ লাইসেন্সধারী কোচ হওয়ার কৃতিত্ব অর্জন করবেন মারুফুল হক। আর পুরস্কার হিসেবে পাবেন বিশ্বের উন্নত দেশগুলোতে কোচিং করানোর সুযোগ, যার আভাসটা ইতিমধ্যেই পেয়েছেন মারুফুল। ইউরোপে এবং মিডল ইস্টে এবং আমেরিকা এটার অনেক ডিমান্ড রয়েছে। 2 বছর আগে একটা যোগাযোগ ছিল, তো ওটা ওরা আমাকে বলেছে এই লাইসেন্সটা নিয়ে আসলে তারপরে হয়তো আবার নতুন করে যোগাযোগ করতে হবে। লস অ্যাঞ্জেলসের কর্নার সিটিতে একটা একাডেমি রয়েছে, সেখানে একটা প্রাইমারি কথা হয়ে গেছে। তবে বিদেশে কাজের সুযোগ থাকলেও বাংলাদেশে ভালো প্রস্তাব পেলে এখানেই কাজ করতে চান বর্তমানে শেখ রাসেলে কর্মরত এই কোচ। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। মামুন ভাই যেটা বলছিলেন ফুটবলের এটা একটা বড় অর্জন মারুফুলের এই ব্যাপারটা। এটা পরে আগে আমি যে পয়েন্টটা আসছিলাম ওটা একটু শেষ করে ফেলি। সেটা হচ্ছে কি, ওই ডিফেন্স করলে যেটা হয়, ডিফেন্স হয় কি পুরো টিম মিলে মানে ডিফেন্স করা, সেটা হচ্ছে কম্প্যাক্টনেসের উপর ডিপেন্ড করে, ট্যাকটিক্সের উপর ডিপেন্ড করে। আমাদের দেশে যারা দেখা যায় আমাদের প্লেয়াররা সবাই ডিফেন্সে চলে আসে এবং যখন ফরওয়ার্ডরা ডিফেন্সে আসে তখন হয় কি ওই ডিফেন্ডিংটা তারা না যার কারণে প্রচুর ফাউল করে, মানে ডিফেন্ডিং টেকনিক আছে ওটা তো ওনারা জানেন না। এবং আপনি দেখবেন যে বাংলাদেশ কিন্তু এই যেসব ম্যাচে এইসব ডিফেন্স করতে গিয়ে 1 গোল খেয়ে বাংলাদেশ খুব খারাপ খেলা শুরু করে, কারণ সবাই নিচে নেমে আসে, তখন অটোমেটিক্যালি প্রেসার আসে এবং তখন আমি দেখি যে আমাদের মিডফিল্ডাররা ডিফেন্ডাররা এরা ডি বক্সের আশেপাশে ফাউল টল করে এক হয়ে যায়, ডি বক্সের আশেপাশে ফাউল করে ফ্রি কিক দেন,
মিস করে মানে হ্যাঁ, খুব এবং খারাপ। এটা কিন্তু ফলে এই জায়গাগুলোতে সতর্ক থাকা উচিত। এবং আমি জানি না যে কোচ এবং টিমের এই কম্বিনেশনটা আমার মনে হচ্ছে যে খুব ভালো হয় বলে আমার মনে হয় না। এনিওয়ে আমরা তারপর আশা করি যে বাংলাদেশ তাদের একটা ব্যাপার হচ্ছে সামর্থ্য অস্ট্রেলিয়া দলের কিন্তু বেশিরভাগ ফুটবলারই কিন্তু বাইরে ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে, সেটা একটা বড় চ্যালেঞ্জ। একটা হচ্ছে মারুফুলের যে ব্যাপারটা আমরা দেখলাম যে এটা একটা বড় অর্জন হতে যাচ্ছে বড় বাংলাদেশের জন্য। অর্জনের চেয়ে বড় বিষয় কি ধরেন এটা হচ্ছে ফুটবল খেলারই একটা বিউটি আসলে, যে একজন লোক মারুফুল কিন্তু বাংলাদেশের টপ লেভেলের প্লেয়ার না। মারুফুল কিন্তু মানে আমাদের অন্য যারা কোচ আপনি যদি দেখেন যে শফিকুল ইসলাম মানিক যদি আমরা বলি বা টিটু ভাই বলি, মিন্টু, সবাই কিন্তু ন্যাশনাল টিম লেভেলে খেলেছেন, উনি সেই লেভেলে খেলেননি। কিন্তু না খেলে কিন্তু উনি কোচ হিসেবে ওদের সমকক্ষ কিন্তু বাংলাদেশে অনেকে রেট করেন তাদের চেয়ে উপরে। তারপরে ফুটবলের মজাটা হচ্ছে যে ফুটবল না খেলেও হচ্ছে আপনি কিন্তু সেই ফুটবলারদের যাদের মানে ন্যাশনাল টিমে আপনি খেলেন কিন্তু আপনি ন্যাশনাল টিমে খেলোয়াড়দের বস হতে পারবেন। এবং ফুটবল খেলা এটা এলাও করে, ডিফারেন্ট একদম বাইরে থেকে সেটা লোকের চিন্তা এলাও করে বলেই ফুটবলটা অনেক বেশি স্প্রেড হয়। যেমন আরিগো সাচ্চি ছিলেন, উনি কিন্তু টপ লেভেলে খেলেননি, কিন্তু উনি ধরা হয় যে ক্লাব ইতিহাসের সেরা দলগুলো একটা মিলান ক্লাব উনি তৈরি করেছিলেন, যেটা দুইবার ইউরোপিয়ান কাপ চ্যাম্পিয়ন হয়েছিল। তো তাকে একবার প্রশ্ন করা হয়েছিল যে আপনি তো ফুটবল খেলেননি, এই নিয়ে সবসময় সাংবাদিকরা প্রশ্ন করতো। তো উনি একটা ফেমাস উত্তর দিয়েছিলেন যে তুমি যদি মানে ইয়ে হতে চাও, জকি হতে চাও, তাহলে তোমার ঘোড়া হওয়ার দরকার নেই। ঘোড়ার কাজ হচ্ছে দৌড়ানো আর জকির কাজ হচ্ছে ওটা চালানো। ইটস দ্যাট এরকম বিষয় আর কি। তো মারুফুলের এটা, এবং মারুফুলের বিষয়ে আমি যতটুকু জানি, তার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় আছে, আপনারও নিশ্চয়ই আছে, আমি দেখেছি উনি ফুটবল তার প্যাশন, ফুটবল নিয়ে পড়াশোনা করেন। এবং বাংলাদেশে মানে এই যে পড়াশোনা করে যেহেতু উনি ফুটবলটা খেলেননি, ফলে তার পড়াশোনা করে ফুটবল দেখে অ্যানালাইজ করে কিন্তু তার বুঝতে হচ্ছে, হ্যাঁ মানে জিনিসটা অন্য কোচদের সঙ্গে তাল দিতে হয়, এবং সেই কাজটা উনি যথেষ্ট ভালো করেন। এবং শুধু উনি না, আমাদের ফুটবলার যেমন আমি টিটু ভাইকে চিনি, মিন্টুকে চিনি, তারাও কিন্তু যথেষ্ট ফুটবল নিয়ে পড়াশোনা করেন। কিন্তু তার স্পেশালিটি হচ্ছে উনি না খেলেই যে এসছেন, যেটা অন্য আমরা বিশ্ব ফুটবলে দেখি, বাংলাদেশে আমরা খুব একটা দেখি না। মারুফুল সে জায়গায় এসছেন এবং এটা ইন্সপিরেশন হবে কাদের জন্য জানেন? ধরেন একজন লোক ফুটবল খেলে নাই বা ইনজুরির কারণে আর্লি ক্যারিয়ার শেষ হয়ে গেছে, সে মারুফুলকে দেখে ভাবতে পারে যে আমি খেলতে পারিনি কিন্তু আমি তো কোচ হতে পারি, আমি পড়াশোনা করতে পারি, ফুটবল সম্বন্ধে জানতে পারি। কারণ ফুটবল সম্বন্ধে জানার এবং বিশ্লেষণের কোনো শেষ নাই, এবং বাংলাদেশের সেই বিশ্লেষণ এবং জানার অভাব আছে বলেই বাংলাদেশের ফুটবলটা আগাতে পারছে না। আমাদের ফুটবল কালচার কিন্তু খুব বেশি ডেপথ নেই, আমাদের ফুটবল কালচারে খুব বেশি গাইডেন্স কিন্তু আমাদের ফুটবল অভিভাবকরা দিতে পারেন না। ফলে আমি মনে করি যে ফুটবল নিয়ে পড়াশোনা, কালচার, চিন্তা ভাবনা করা, এই জিনিসটা ব্যাপকভাবে চালু হলে আমাদের ফুটবল আগাবে। এবং পাশাপাশি এইটা এক ধরনের বাংলাদেশের জন্য সাফল্য ফুটবলের জন্য, এবং আরো কিছু বয়সভিত্তিক দলও ভালো করছে। সব মিলিয়ে বাংলাদেশের ফুটবল এগিয়ে যাওয়ার একটা ধাপে আছে, সেটাকে এখন শুধু কাজে লাগাতে হবে। মামুন ভাই, আমাদের স্টুডিওতে এসে আপনাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। শ্রীলঙ্কা ভারত টেস্ট সিরিজ প্রসঙ্গ। চতুর্থ দিন শেষে কলম্বো টেস্টে সুবিধাজনক অবস্থায় রয়েছে ভারত, কারণ শেষ দিনে শ্রীলঙ্কাকে জয়ের জন্য করতে হবে আরো 319 রান, আর হাতে আছে মাত্র 7 উইকেট। এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে 274 রানে অল আউট হয় টিম ইন্ডিয়া। জয়ের জন্য 386 রানের টার্গেটে খেলতে নেমে দিনের শেষ স্কোরবোর্ডে 67 রান তুলতে 3 উইকেট খুইয়েছে লঙ্কানরা। আগের দিনে 3 উইকেটে 21 রান নিয়ে খেলতে নামা ভারতের শুরুটা এদিনও ভালো হয়নি। ব্যক্তিগত 21 ও দলীয় 64 রানে অধিনায়ক কোহলি সাজঘরে ফিরলে বিপাকে পড়ে তারা। তবে এরপর দলের ব্যাটসম্যানরা ছোট ছোট ইনিংস খেলে নিজেদের লিডটাকে বাড়িয়ে নিতে থাকেন। এরই মধ্যে 50 তুলে নিয়ে প্রসাদের শিকার হন রোহিত শর্মা। পাশাপাশি অশ্বিনও তুলে নেন তার ক্যারিয়ারে পঞ্চম 50। শেষ পর্যন্ত 274 রানেই থামে টিম ইন্ডিয়ার দ্বিতীয় ইনিংস। লঙ্কান পেসার প্রসাদ ও প্রদীপ 4টি করে উইকেট নেন। 386 রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার থারাঙ্গাকে হারায় লঙ্কানরা। এরপর দ্রুতই করুণারত্নে ও চান্দিমাল ফিরে গেলে বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। সিলভা 24 ও ম্যাথুইস 22 রান নিয়ে পঞ্চম দিনে খেলা শুরু করবেন। ইংল্যান্ড অস্ট্রেলিয়া টি-20 সিরিজ খবর। কার্ডিফে রুদ্ধশ্বাস ম্যাচে অস্ট্রেলিয়াকে 5 রানে হারিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। আগে ব্যাট করে মর্গান ও মঈন আলীর 50-তে 5 উইকেটে 182 রান করে থ্রি লায়ন্সরা। জবাবে স্টিভ স্মিথের দুর্দান্ত ব্যাটিং এর পরেও 8 উইকেটে 177 রানে থামে অজিরা। কার্ডিফের সোফিয়া গার্ডেনে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক স্টিভেন স্মিথ। অধিনায়কের সিদ্ধান্তের যথার্থতা দেন পেসার প্যাট কামিন্স। দলীয় 18 রানেই 2 ওপেনারকে বিদায় করে দেন তিনি। তবে মঈন আলীকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেটে 135 রান যোগ করেন ইংলিশ অধিনায়ক মর্গান। ক্যারিয়ারের সপ্তম 50 তুলে নিয়ে মর্গান আউট হন 74 রান করে। তবে 72 রানে অপরাজিত থেকে দলকে 182 রানের ফাইটিং স্কোর এনে দেন মঈন আলী। জবাবে দলীয় 12 রান তুলতেই 2 ওপেনারকে বিদায় করে দেয় ইংলিশ পেসার ডেভিড উইলি। তবে নিজেদের টি-20 অধিনায়কত্বের অভিষেকে দারুণ এক ইনিংস খেলেন স্টিভেন স্মিথ। 7-4, 4-6 53 বলে 90 রান করে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান তিনি। কিন্তু ম্যাচের শেষ ওভারে ইংলিশ পেসার বেন স্টোকসের অসাধারণ বোলিং ওপেনে 3 উইকেট হারায় অজিরা। ফলে 5 রানের জয় পায় স্বাগতিকরা। ম্যাচ সেরা হয়েছেন মঈন আলী।
এবার টেনিসের খবর। শুরু হয়েছে বছরের চতুর্থ ও শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেনের 135তম আসর। আজ বাংলাদেশ সময় রাত 9টায় নিউ ইয়র্কের হার্ড কোর্টে শুরু হয় টেনিস বিশ্বের এই মর্যাদার লড়াই। প্রথম দিনের খেলায় পুরুষ এককে মাঠে নেমেছেন জাপানের কেই নিশিকোরি ও এম ফিশের মতো তারকারা। তবে ছেলেদের এককে শীর্ষ 5 থাকা নোভাক জোকোভিচ, রজার ফেদেরার, অ্যান্ডি মারে ও স্টানলিস ওয়ারিঙ্কা তাদের খেলা শুরু করবেন আগামীকাল। অন্যদিকে নারী এককে আনা ইভানোভিচ বাদে এদিন বড় কোনো তারকা মাঠে নামেননি। পায়ের ইনজুরির কারণে এবারের ইউএস ওপেনে থাকছেন না রাশিয়ার টেনিস তারকা মারিয়া শারাপোভা। এবছর ইউএস ওপেনের প্রাইজ মানি গেল বছরের তুলনায় 10.5% বেড়ে হয়েছে রেকর্ড 42,253,400 ইউএস ডলার। এদিকে পায়ের ইনজুরির কারণে ইউএস ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন বিশ্ব র্যাঙ্কিং এর 3-এ থাকা মারিয়া শারাপোভা। আসরে শেষ মুহূর্তে এসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের নাম প্রত্যাহার করে নেওয়ার কথা জানান তিনি। 5টি গ্র্যান্ড স্লাম জয়ী শারাপোভা এই বছর কোনো জয়ের দেখা পাননি। তবে ইউএস ওপেনে সুযোগ থাকলেও সরে দাঁড়ানোয় সেরেনার কাছে উইম্বলডনের সেমিফাইনালে হারের প্রতিশোধ নেওয়া হচ্ছে না শারাপোভার। জয়ের পুরো প্রস্তুতি নিয়ে নিউ ইয়র্কে এসে পৌঁছালেও শেষ মুহূর্তে পায়ের পেশির ইনজুরির কারণে নাম প্রত্যাহার করে নেন মাশা। ইউএস ওপেন নারী টেনিস তারকাদের তালিকায় শীর্ষ 5-এ থাকা শারাপোভার পরিবর্তে সুযোগ পাচ্ছেন রাশিয়ান দারিয়া কাসাকিনা। এবার 12তম এশিয়া গেমসের তায়কোয়ান্দো প্রস্তুতির খবর। 2016তে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া গেমসের 12তম আসরকে সামনে রেখে জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেশিয়ামে অনুশীলন শুরু করেছে ক্যাম্পে ডাক পাওয়া খেলোয়াড়রা। গত আসরে পুরুষ ইভেন্টে স্বর্ণ পদক না আসলেও এবার কমপক্ষে 3টি ক্যাটাগরিতে পদক অর্জন করতে পারবে বলে বিশ্বাস তায়কোয়ান্দো খেলোয়াড়দের। তবে গেল আসরে স্বর্ণ পদক পাওয়া নারী ইভেন্ট এবারের আসরে না থাকায় হতাশ ফেডারেশন ও বিদেশি প্রশিক্ষকও। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ এশিয়া গেমসের জন্য নিজেদের প্রস্তুত করছেন তায়কোয়ান্দো খেলোয়াড়রা। ক্যাম্পে ডাক পেয়েছেন 20 জন খেলোয়াড়, যার মধ্যে পুরুষ 12 জন ও মেয়ে 8 জন। এদিকে গেল আসরগুলোতে নারী ইভেন্ট থাকলেও এবারের আসরে আয়োজক ভারতের অনুরোধে তা বাতিল করে দেওয়া হয়েছে। কিন্তু 2010 সালে বাংলাদেশে অনুষ্ঠিত এশিয়া গেমসে এই নারী ইভেন্টেই স্বর্ণপদক অর্জন করেছিল বাংলাদেশ। তাই এবারের আসরে নারী ইভেন্ট রাখার ব্যাপারে আন্তর্জাতিক তায়কোয়ান্দো ফেডারেশন সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছে ইতিমধ্যে চিঠি দিয়েছে ফেডারেশন। হোস্ট কান্ট্রি মেয়ে ইভেন্ট রাখে নাই। আমাদের প্রত্যাশা সবচেয়ে বেশি মেয়েদের উপরে, কারণ আমরা গতবারে 2টা গোল্ড পাইছি। এবারে আমাদের হোপ প্রত্যাশা বেশি ছিল মেয়েদের উপর। অলরেডি আমরা ওয়ার্ল্ড তাইকোয়ান্ডো ফেডারেশন, এশিয়া তাইকোয়ান্ডো ইউনিয়ন, পাশাপাশি ইন্ডিয়াকে আমি ইমেল করছি যে আমাদের মেয়েদের ইভেন্টটা রাখার জন্য। তবে নারী ইভেন্টের ব্যাপারটি এখনো অনিশ্চিত হলেও অনুশীলন থেমে নেই তাদের। পাশাপাশি পুরুষদের ইভেন্টে এর আগে পদক না আসলেও এবারে সেই খরা কাটিয়ে ওঠার ব্যাপারে আশাবাদী কোচ ও খেলোয়াড়েরা। ফিজিক্যালি করতেছি অবশ্য, টেকনিক তারপরে বেসিক্যালি গেমসের যে ইভেন্ট করা ওগুলো এখনো পৌঁছায় না। আমরা ইনশাআল্লাহ প্রস্তুতি ভালোভাবে নিচ্ছি। ব্যান্ডম, ফেদার লাইট এগুলোতে কিছুটা আশা করা যায় ইনশাআল্লাহ। যদি সুযোগ হয় এবং হওয়া উচিত আমি মনে করি, বলে নারী থেকে আবার গোল্ড আসবে আমার বিশ্বাস। অবশ্যই আমিও এমনি যাব না, একটা পদক আনায়া বাংলাদেশে উপহার দেওয়ার জন্য আমি তো ট্রেন করব। এশিয়া গেমসের 10ম আসরে নারী ইভেন্টে 2টি স্বর্ণপদক পেয়েছিল বাংলাদেশ। তাই এবারের আসরে সুযোগ পেলে স্বর্ণপদক ধরে রাখার প্রতিজ্ঞা নারীদের। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ, ঢাকা। অবশেষে নতুন মৌসুমের জন্য একজন স্ট্রাইকার দলে ফেরাতে যাচ্ছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। 36 মিলিয়ন পাউন্ডের বিনিময়ে মোনাকো থেকে 19 বছর বয়সী স্ট্রাইকার অ্যান্থনিও মার্শালকে দলে টানতে যাচ্ছে রেড ডেভিলরা। অন্যদিকে ধারে এক মৌসুমের জন্য ম্যান ইউনাইটেড থেকে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডে যোগ দিতে যাচ্ছেন উইঙ্গার আদনান ইয়ানুজাই। মৌসুমের প্রথম কয়েকটি ম্যাচ জিতলেও প্রিমিয়ার লিগে নিজেদের শেষ ম্যাচে সোয়ানসি সিটির কাছে হেরে যায় ইউনাইটেড। সেই হারের পরই নতুন স্ট্রাইকার দলে ফেরানোর দাবিটা আরও জোরালো হয়। আর ট্রান্সফার ফির মৌসুম শেষ হতেই বেশি সময় বাকি না থাকায় তড়িঘড়ি করেই ফ্রেঞ্চ স্ট্রাইকার মার্শালকে দলে ফেরাতে যাচ্ছে রেড ডেভিলরা, যার জন্য নিজেদের ক্লাব ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ 36 মিলিয়ন পাউন্ড খরচ করতে যাচ্ছে 20 বারের ইংলিশ লিগ চ্যাম্পিয়নরা। মোনাকোর জার্সি গায়ে 68 ম্যাচে 15 গোল করেছেন ফ্রান্স অনূর্ধ্ব 19 দলের এই ফুটবলার। অনূর্ধ্ব 15 জাতীয় ফুটবল টুর্নামেন্টের খবর। প্রথম সেমিফাইনালের মতো দ্বিতীয় সেমিফাইনালেও ম্যাচের নিষ্পত্তি হয়েছে পেনাল্টি শুটআউটে, যেখানে ঢাকা জেলাকে 5-4 গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন ফেনী জেলা দল। বুধবার ফাইনালে ফেনীর প্রতিপক্ষ নারায়ণগঞ্জ জেলা দল।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে ফেনীর উপর প্রভাব বিস্তার করে খেলতে থাকে ঢাকা জেলা। তবে গোলমুখের সামনে চীনের প্রাচীর হয়ে প্রতিরোধ গড়ে তোলে ফেনীর ডিফেন্ডাররা, যাতে বেশ কয়েকটি সংঘবদ্ধ আক্রমণ সানলেও প্রতিপক্ষের গোলমুখ খুলতে ব্যর্থ হয় ঢাকার কিশোররা। এই চিত্র পুরো খেলা অব্যাহত থাকলে শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। সেখানে ঢাকাকে 5-4 গোলের ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ফেনী জেলা দল। ভারতীয় ক্রিকেট বোর্ডের পর এবার আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসির চেয়ারম্যানের পদও ছাড়তে হচ্ছে এন শ্রীনিবাসনকে। বিশ্বের ক্রিকেটের শক্তিধর ভারতীয় ক্রিকেট বোর্ডে অনেকটাই কোণঠাসা অবস্থায় আছেন শ্রীনি। সবশেষ ভারতীয় ক্রিকেট বোর্ডের সভা চলাকালে শ্রীনি সেই কক্ষে ঢোকা মাত্রই সভা ভেঙে দেন বিসিসিআই বর্তমান প্রধান জগমোহন ডালমিয়া। এর মধ্য দিয়ে তিনি শ্রীনির সাথে পুরনো শত্রুতায় মনে করিয়ে দিলেন। যদিও সেখানে আগে থেকে আমন্ত্রিত ছিলেন শ্রীনিবাসন, কিন্তু তাকে ডেকে নিয়ে গিয়ে এইভাবে অপদস্থ করায় আপাতত আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা তো তার রাজত্বে শেষ দেখছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের অনেক কর্মকর্তাই। আর শ্রীনিকে এমন করাই ডালমিয়া ইচ্ছে করেই এমনটা করেছেন বলে দাবি করেছে ভারতীয় কয়েকটি গণমাধ্যম। 32টি বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণে শুরু হয়েছে ক্লেমন ইনডোর ইউনিক ক্রিকেট 2015। আজ মিরপুর ইনডোর স্টেডিয়ামে এই আসরের উদ্বোধন করা হয়। এই উপলক্ষে মূল ভেন্যু মিরপুর শহীদ সরওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ক্রিকেট সংশ্লিষ্ট অনেক কর্মকর্তা। টুর্নামেন্টে 32 দল 8টি গ্রুপে ভাগ হয়ে লড়াই করবে। অংশ নেওয়া দলগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিটি গ্রুপে সেরা দল খেলবে কোয়ার্টার ফাইনালে। চ্যাম্পিয়ন দলের জন্য প্রাইজ মানি থাকবে 5 লাখ টাকা ও রানার্স আপ দল পাবে 2 লাখ টাকা পুরস্কার। ব্যাট বলের কঠিন অনুশীলন, এই তো নিত্যদিনের সঙ্গী টাইগারদের। কোচের পরামর্শ মেনে চলে নিজেদের তৈরি করার সংগ্রাম চলে, প্রতিপক্ষ নিয়ে নানা প্রকার কৌশল ও পরিকল্পনা। কিন্তু সেই টাইগাররা যদি মেতে ওঠে নির্মল আনন্দে, ফিরে যান কৈশোরে, কেমন হবে? হ্যাঁ, এমনই উন্মাদনায় মেতে উঠেছেন মাশরাফি সাকিবরা। ঝুম বৃষ্টিতে ভিজেছেন, খেলেছেন ফুটবল। এই যেন টাইগারদের বৃষ্টি বিলাস। চলুন দেখে আসি। Germany better. এই পর্যায়ে খেলার সময় শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বিপিএল এর জামানত জমা দেওয়া 5টি প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত করলেন কমিটির চেয়ারম্যান। নভেম্বরে দুবাইতে টাইগারদের সিরিজ খেলার আমন্ত্রণ পিসিবি, জানালেন দুর্জয়। অজি ব্যাটসম্যানদের ঘায়েল করতে বিশেষ পরিকল্পনা করছেন পেসার রুবেল হোসেন। মিরপুরের টাইগারদের বৃষ্টি বিলাস, মাশরাফিরা মেতেছিলেন কৈশোরের আনন্দে। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে পার্থে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ ফুটবল দল। প্রথম দক্ষিণ এশিয়ান কোচ হিসেবে উয়েফা এ লাইসেন্স পাবার শেষ ধাপে বাংলাদেশের মারুফুল। কলম্বো টেস্টে ভালো অবস্থানে ভারত। 22 বছর পর লঙ্কান মাটিতে সিরিজ জিততে দরকার 7 উইকেট। টানটান উত্তেজনার একমাত্র টি-20তে অস্ট্রেলিয়াকে 5 রানে হারালো ইংল্যান্ড। এবং এসএ গেমসের জন্য প্রস্তুত হচ্ছে তায়কোয়ান্দো। নারী ইভেন্ট না থাকলেও পুরুষদের ইভেন্টে পদক জেতাই টার্গেট খেলোয়াড়দের। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।